জয় হিন্দ বন্ধুরা। ভারত বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ইকোনমি এবং আগামী কিছু বছরের মধ্যেই এক পক্ষ দাবি করে থাকে যে ভারত নাকি $5 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হবে। কিন্তু এসবের ফলে আমার আপনার জীবনের কি উন্নতি হচ্ছে? সাধারণ মানুষ কি এই বিশাল ইকোনমিক্যাল অর্থভান্ডারের ছিটেফোঁটাও পাচ্ছে? ভারতবর্ষের এমন কয়জন মানুষ আছে যারা অত্যন্ত কনফিডেন্টের সঙ্গে বলতে পারবেন যে তারা নিজেদের কর্মজীবনে অত্যন্ত শান্তির সঙ্গে মাসে অন্তত পক্ষে 20,000 টাকাও রোজগার খুব সহজভাবে করতে পারছে? ভারত অথচ এত বড় একটি বাজার যেখানে দেশি কোম্পানির কথা তো ছেড়েই দিন, বাইরের থেকে প্রচুর বিদেশি কোম্পানি এসেও কোটি কোটি টাকা উপার্জন করে নিয়ে চলে যাচ্ছে। অথচ এ দেশের ছেলে মেয়েরাই অসহায়তা এবং বেকারত্বের জ্বালা বুকে নিয়ে রাতের পর রাত চোখের জলে বালিশ ভেজাচ্ছে। এই সকল ছেলে মেয়েদের জন্য রয়েছে ভোটের আগে শুধু একগুচ্ছ প্রতিশ্রুতি। তো আজকে আমরা জেনে নেব এই বৈষম্য অর্থনীতির দেশ ভারতে ভারতীয় ছেলে মেয়েদের বেকারত্বের তথ্য সহ কিছু প্রমাণ, এবং অপরদিকে আমরা এটাও বোঝার চেষ্টা করব যে যেই দেশে কিছু ধনকুবের বাবা নিজেদের ছেলের বিয়েতে কয়েক হাজার কোটি টাকা অনায়াসেই খরচা করে দিচ্ছে, সেই দেশেই অপর প্রান্তে কিছু বাবা নিজেদের বেকার ছেলেকে নিজের দারিদ্রতা এবং অসহায়তার কারণে বোঝা ভাবতে বাধ্য হচ্ছে। এবং এই চিত্রটি শুধু ভারতবর্ষের নয়, এশিয়ার প্রায় বেশিরভাগ দেশেরই এই একই রকম চিত্র। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে আরো বেশি পরিমাণে আগ্রহী হয়ে থাকেন তবে এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকেও এখনই ক্লিক করে দিন যাতে আমার সকল ভিডিওর সকল আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই কাশফুলটা দিয়ে কিন্তু বালিশ এবং গায়ে বালাপোষ হ্যাঁ ওইগুলো তৈরি হতে পারে দারুণ ভালো। এবং बेरोजगारी से तो अच्छा है कि कोई युवा मजदूरी कर कर मेहनत कर पकोड़ा ले। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে, কিন্তু একটু খেটে খেতে হবে। এই বছর জুন মাসে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা CMIE ভারতের বেকারত্বের হারের একটি তথ্য প্রকাশ করে এবং সেই তথ্য অনুযায়ী এই বছর মে মাসে যেখানে ভারতের বেকারত্বের হার ছিল 7%, ঠিক তার এক মাস পর জুন মাসে সেই বেকারত্বের হার গিয়ে দাঁড়ায় 9.2%। অর্থাৎ মাত্র এক মাসের মধ্যে আমাদের দেশে 2.2% বেকারত্বের হার বৃদ্ধি পায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে CMIE এর এই পরিসংখ্যান, এটা শুধু সেই সকল ছেলে মেয়েদেরকে নিয়েই করা হয় যারা সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ এবং চাকরি খুঁজছেন। কিন্তু যে সকল ছেলে মেয়েরা চাকরি খুঁজছে না, সেটা নিজেদের পৈতৃক সম্পত্তির ভরসাতেই হোক কিংবা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সেরকম সচেতন না থাকার কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণে হোক না কেন, যারা চাকরি বাকরি খুঁজছে না তারা এই CMIE এর পরিসংখ্যানের আন্ডারে আসে না। গত বছরের মে মাসে যেখানে মহিলাদের বেকারত্বের হার ছিল 15.1%, এবছর সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 18.5%। অপরদিকে গত বছর যেখানে পুরুষদের বেকারত্বের হার ছিল 7.7%, বর্তমান সময়ে সেটি বেড়ে দাঁড়িয়ে 7.8% হয়ে গিয়েছে। অর্থাৎ এই পরিসংখ্যান অতি সহজেই চাকরির বাজারের দুরবস্থাকে ফুটিয়ে তুলছে। এবং এই রিপোর্ট অনুযায়ী ভারতের শহরের তুলনায় গ্রামীণ এলাকাতে এই বেকারত্বের হার আরো অনেক বেশি ঊর্ধ্বমুখী। তো আসুন জেনে নেওয়া যাক কেন কর্মসংস্থানের এত অভাব, কেন তৈরি হচ্ছে চাকরির এত হাহাকার। প্রতি বছর আমাদের দেশ ভারতে প্রায় 2.5 কোটির মতো ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে, কিন্তু লক্ষ্য করার মতো বিষয় আমাদের দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজ মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমার যে সর্বমোট সিট রয়েছে সেগুলি 1 কোটিরও কম। অর্থাৎ প্রায় 1.5 কোটি ছাত্রছাত্রীদের নিজের দেশে কলেজে ভর্তি হওয়ার জন্য পর্যাপ্ত সিট পর্যন্ত নেই। তো চলুন বিষয়টিকে একটি উদাহরণের সঙ্গে বুঝি। প্রতি বছর ভারতের যে MBBS এবং BDS এর জন্য যে নিট পরীক্ষা হয়, সেই নিট পরীক্ষা দিয়ে থাকে প্রায় 20 লক্ষের মতো ছাত্রছাত্রী। কিন্তু গেস করুন
যে এমবিবিএস এবং ডেন্টালে ভারতের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট কলেজে মোট কতগুলি সিট রয়েছে? 2 লাখেরও কম। অর্থাৎ বুঝতে পারছেন যে ছাত্র রয়েছে, দেশে ডাক্তারের ঘাটতিও রয়েছে, কিন্তু সিট নেই। অপরদিকে আবার ভারতের যে সকল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেখানে একাধিক সিট খালি থেকে যাচ্ছে। এটার কারণ এই নয় যে ভারতবর্ষে ইঞ্জিনিয়ারদের কোনো ডিমান্ড নেই, এটার আসল কারণ হলো একটি পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষে প্রায় যত ছেলে মেয়ে প্রতি বছর ইঞ্জিনিয়ারিং পাস আউট করে বেরোচ্ছে তার মধ্যে মাত্র 3%, হ্যাঁ মাত্র 3% ইঞ্জিনিয়ার সুপ্রশিক্ষিত। অর্থাৎ যে সকল ইঞ্জিনিয়াররা ভারতের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট করে বেরোচ্ছে তারা ঠিকমতো প্রশিক্ষণ অবধি পাচ্ছে না। তার একটি কারণ হলো যে ভারতবর্ষের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে। এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে যথেষ্ট পরিমাণ যোগ্য ফ্যাকাল্টির ব্যবস্থা পর্যন্ত নেই। এছাড়াও বিভিন্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ফ্যাকাল্টিরাও নিজেদের মধ্যে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে ভারতবর্ষে প্রতি বছর প্রায় 2.5 কোটি ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস আউট করছে এবং তার মধ্যে থেকে 1 কোটি ছেলে মেয়েরা সবাই যদি ভারতের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরেও যে তারা নিজের ক্ষেত্রে নিজেদেরকে সুপ্রশিক্ষিতভাবে গড়ে তুলতে পারবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি থাকছে না। এবং বাকি 1.5 কোটি ছেলে মেয়েদের জন্য তো ভারতবর্ষের কলেজে পড়ার কোনো ব্যবস্থা পর্যন্ত নেই। তাদেরকে যদি ইন ফিউচার পড়াশোনা করতে হয় তাদেরকে বিদেশে পাড়ি দিতে হবে অথবা তাদেরকে নিজেদের পড়াশোনাকে 12 ক্লাস পর্যন্তই সীমিত রাখতে হবে। তো আসুন এবার আমরা তর্কের খাতিরে ধরেই নিই যে সকল 1 কোটি ছেলে মেয়ে ভারতবর্ষের সরকারি এবং বেসরকারি কলেজগুলো থেকে পড়াশোনা করলো তারা প্রচুর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে অত্যন্ত যোগ্য করে তুললো এবং সেই 1 কোটি যোগ্য ছেলে মেয়েদের মধ্যে হয়তো 40 লাখ ছেলে মেয়ের মনে হলো যে না তারা চাকরি করবে না, তারা ব্যবসা বা অন্য কোনো রকম স্টার্ট আপ এই ধরনের কিছু করবে। তো সেই 40 লাখ আলাদা হয়ে গেল, পড়ে থাকলো 60 লাখ। তাহলে এই 60 লাখ ছেলে মেয়েদের প্রত্যেকে কি চাকরি পেয়ে যাবে? উত্তর হবে না। সিএমআই এর একটি রিপোর্ট বলছে যে ভারতবর্ষে 2016 সালে বিভিন্ন প্রস্তুতকারক কোম্পানিগুলি যে পরিমাণ কর্মী নিয়োগ করত বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা তার চেয়ে কয়েক কোটি কম কর্মী নিয়োগ করে। অর্থাৎ 2016 সালে যখন প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতা তুলনামূলক কিছুটা হলেও কম ছিল তখন তাদের কর্মী নিয়োগের পরিমাণ বেশি ছিল এবং বর্তমান সময় যত এগোচ্ছে তত তারা নিজেদের কর্মী নিয়োগের পরিমাণ কমিয়ে দিচ্ছে। এবং একদিকে এটা দেখার বিষয় বেসরকারি কোম্পানিগুলো যেভাবে নিজেদের কর্মী নিয়োগের পরিমাণ কমাচ্ছে সেরকমই বিভিন্ন সরকারি শূন্যপদগুলিকেও সরকার পর্যাপ্ত পরিমাণে ভরাট করছে না এবং যার ফলে ভারতবর্ষের বেকারত্ব ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের কেন্দ্র সরকারের চাকরিগুলোতে প্রায় 10 লক্ষ শূন্যপদ রয়েছে এবং ভারতের যে বিভিন্ন রাজ্যগুলি রয়েছে সেই রাজ্য সরকারের চাকরিতে প্রায় 60 লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। কিন্তু এত কিছুর পরেও সরকার স্টুডেন্ট লোন, স্টুডেন্ট ইন্টার্নশিপ এসবের কথা বললেও সরকার চাকরি বাকরির বিষয়ে কথা বলতে খুব একটা আগ্রহ বোধ করে না কখনোই। এবং এমনটা নয় যে সরকার এই বিষয়ে কিছুই জানে না। সরকার যদি এ বিষয়ে কিছু নাই জানতো তবে প্রতি বছর প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচা করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা কখনোই করতো না। সরকারও জানে যে ভারতবর্ষের মানুষের রোজগারের অভাব রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকার এই সকল যোগ্য ছেলে মেয়েদেরকে চপ ভাজা, তেলে ভাজা, পকোড়া ভাজা এ সকল কিছুর জ্ঞান দিলেও সরকারকে এই প্রশ্ন করলে সরকার এই প্রশ্নের উত্তর কখনোই দেবে না। যোগ্য ছেলেমেয়েরা যদি এই সকল কাজ করে তাহলে সরকারি বিভিন্ন দপ্তরে যে শূন্যপদগুলি রয়েছে তাহলে সেই শূন্যপদগুলিতে কাজ কে করবে? সেই সরকারের যে বিভিন্ন দপ্তরগুলি রয়েছে সেই সরকারি বিভিন্ন দপ্তর থেকে সাধারণ মানুষকে পরিষেবা কারা দেবে? এবং সরকার এটা কিছুতেই মেনে নেবে না যে একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই অধিকার রয়েছে তারা কি করবে, তারা নিজেদের ভবিষ্যতে কি হতে চায় এই বিষয়ে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এবং এটা সরকারের দায়িত্ব। তারা যেটাই হতে চাক না কেন, তারা ভবিষ্যতে যেটাই করতে চাক না কেন, তাদেরকে একটা সুযোগ দেওয়া, তাদেরকে একটা পর্যাপ্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার দায়িত্ব এটা একটা গণতান্ত্রিক দেশে সরকারের উপরেই বর্তায়। কি অদ্ভুত না, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে যোগ্য ছাত্রছাত্রীদেরকে পার্মানেন্ট চাকরি দেওয়ার মতো টাকা না থাকলেও কেন্দ্র সরকার অতি সহজেই কর্পোরেটদের উপর থেকে কয়েক কোটি টাকার ট্যাক্স অতি সহজেই মুকুব করে নিচ্ছে। অপরদিকে আবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার উৎসব অনুষ্ঠানের নাম করে কোটি কোটি সরকারি টাকা অনায়াসেই জলের মতো খরচা করে দিচ্ছে।
এবং এর ফলে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর রকম চাকরির ক্রাইসিস। এবং এই চাকরির ক্রাইসিসের আসল ফায়দা উঠাচ্ছে বিভিন্ন রকম বেসরকারি কোম্পানিগুলো। এই বিভিন্ন রকম বেসরকারি যে সকল কোম্পানি রয়েছে তারা তাদের বর্তমান স্টাফদেরকে প্রচুর পরিমাণে নিংড়ে নিচ্ছে এবং তারা যে পরিমাণ মুনাফা তারা অর্জন করছে সেই পরিমাণ মুনাফা অনুযায়ী কর্মীও তারা নিয়োগ করছে না। একটা জিনিস লক্ষ্য করলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে একটি বেসরকারি কোম্পানি যখনই অতিরিক্ত মাত্রায় ফুলে ফেপে উঠে যায় তারা নিজেদের কর্মী নিয়োগের পরিমাণও কমিয়ে দেয়। এছাড়াও বিভিন্ন রকম পেপার লিক এবং বিভিন্ন রকম নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ভারতবর্ষের ছাত্রছাত্রীদের মনোবলকে আরো ভীষণভাবে ভেঙে দেয়। বর্তমানে ভারতীয় সমাজে অর্থনৈতিক বৈষম্য হয়তো ব্রিটিশ সরকারের সময়কেও হার মানিয়েছে এবং এই সমস্যাগুলি শুধু ভারতের একার নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং বেশিরভাগ এশিয়ান দেশেই এই সমস্যাগুলি বর্তমান। এবং ইতিহাস সাক্ষী রয়েছে যে যেই দেশে বেকারত্ব এবং কর্মহীনতা যত বেশি বেড়েছে সেই দেশে দাঙ্গা, আইনি বিশৃঙ্খলতা এবং ক্রাইম বাড়ার সম্ভাবনাও তত বেশি পরিমাণে থেকে গিয়েছে। কারণ এই সময় যে বিভিন্ন রকম কর্মহীন এবং বেকার যুবক যুবতীরা থাকে তাদের মেন্টালিটি এরকম তৈরি হয়ে যায় যে দেশ এবং দেশের সরকার যখন আমাদের প্রতি কোনো দায়িত্ব নিচ্ছে না তাহলে আমরা কেন নীতিবোধ এবং মূল্যবোধের দায়িত্ব নিয়ে বসে থাকবো। অবশেষে সরকারের এতদিনের পারফরমেন্স দেখে এটা খুব সহজেই বোঝা যায় যে তারা যে বেকারত্ব এবং কর্মহীনতা নিয়ে বিশেষ কিছু একটা করবে সেই আশাও আর তাদের কাছ থেকে করা যায় না। তাই সরকারের ভরসায় বসে না থেকে নিজস্ব কোনো কিছু একটা শুরু করুন। আপনারা যেই জিনিসে আগ্রহী বা আপনার যেই জিনিসটা করতে ভালো লাগে সেই রকম কোনো একটা কাজ শুরু করুন। শুরু তো করুন, বসে থাকবেন না, সময় নষ্ট করবেন না। কোনো কাজই ছোট নয়। চুরি করা, ঘুষ খাওয়া অথবা কারো ভবিষ্যৎ ধ্বংস করার চেয়ে পরিশ্রম এবং সততার সঙ্গে করা যে কোনো ধরনের কাজ অনেক বেশি সম্মানের। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন এবং আপনার চারিপাশে যারা রয়েছে তাদেরকেও ভাবান। প্রশ্ন করুন এবং একসঙ্গে গর্জে উঠুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে আমাকে সেটা অবশ্যই জানাবেন। এবং আজকের এই ভিডিওটির কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তবে আপনার পরিচিত এবং সকল আপনজনদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকিলাব जिंदाबाद, भारत माता की जय। भाइयों बहनों, रोजगार आपको आपके प्रदेश में मिलना चाहिए कि नहीं मिलना चाहिए, आपके इलाके में मिलना चाहिए कि नहीं मिलना चाहिए। और इसलिए भाइयों बहनों, हमने मेक इन इंडिया का अभियान चलाया है। हम चाहते हैं छोटे छोटे कारखानों का जाल बिछे, छोटे छोटे कारखाने लगे, हर गांव गली मोहल्ले में रोजगारी का अवसर पैदा हो और नौजवान अपने ही इलाके में रोजगार कमाए ताकि शाम को अपने मां बाप के पास जाकर के बैठ सके, मां बाप के साथ सुख दुख बांट सके, मां बाप के साथ बैठ करके रूखी सूखी रोटी खा सके। ये हमें करना है भाई।